বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ধারা জাতির উদ্দেশ্য ভাষণে প্রধানমন্ত্রী উন্নয়নের পথে বাধা দূর করার অঙ্গীকার। সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের 100 কোটি টাকার শেয়ার ফ্রিজ। তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক সহ 76টি সংস্থায় দুদকের চিঠি। এবং রাজধানীতে হাজার হাজার গ্রাহকের ইন্টারনেট ও কেবল সংযোগ কেটে তার অপসারণ। বেঁধে দেওয়ার সময়ে না সারানোর কারণে অভিযান, অজুহাত সিটি কর্পোরেশনের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি জেনিফার কামাল। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ভারত থেকে ভ্যাকসিন রফতানিতে কোনো বাধা না থাকলেও তা কবে রফতানি করা হবে তা উৎপাদনের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিবেশী দেশের মানুষ কবে এই ভ্যাকসিন পাবেন তা এখনও সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। None of them has said any such thing about a ban on exports. Nobody said a ban on exports. Now I don't know why this picked up like this. ভারতের সরকার বা অন্য কেউ সেখানে উৎপাদিত করোনা ভ্যাকসিন রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয়নি, ফলে ভ্যাকসিন রপ্তানিতে কোনো বাধা নেই। তাই ভারতীয় জনগণের পাশাপাশি প্রতিবেশী দেশের মানুষও গুরুত্ব পাবে। তবে কবে থেকে ভ্যাকসিন রপ্তানি হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ভ্যাকসিন কতটা উৎপাদন করা যাবে তার উপরই নির্ভর করবে রপ্তানি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে কোভিড ভ্যাকসিন পৌঁছাবে। এখন টিকা সংরক্ষণ ও প্রয়োগের প্রশিক্ষণে জোর দেওয়া হচ্ছে। তবে টিকা পাওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন সে তালিকা এখনো চূড়ান্ত হয়নি। মুজাহিদ শুভর রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে চলছে কোভিড ভ্যাকসিনের প্রয়োগ। বাংলাদেশে এখনো টিকা পৌঁছানোর অপেক্ষা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই টিকা পাবার আশ্বাস দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা। যাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি, যাদের মাধ্যমে সংক্রমণটা ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি, এই গ্রুপটাকে আমরা আইডেন্টিফাই করছি, পর্যায়ক্রমে যাবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যাদের মধ্যে সংক্রমণ হলে জটিলতা অথবা মৃত্যু ঝুঁকি বেশি, সেই গ্রুপটাকে আমরা দিব। এইভাবে আমাদের ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে। আমরা আশা করি আমরা ফেব্রুয়ারি মাস থেকে টিকা পেয়ে যাব। হাতে সময় কম থাকায় এখন টিকা সংরক্ষণ ও প্রয়োগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ নিয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। হামের টিকা দেয়া শেষ হলেই জেলা উপজেলার সংরক্ষণাগারে রাখা হবে কোভিড টিকা। তবে প্রশিক্ষণ চলমান থাকলেও মহড়া বাকি রয়েছে বলে জানিয়েছেন কোভিড-19 টিকা বিতরণ কমিটির সদস্য ডাক্তার মুশতাক আহমেদ। পেপারওয়ার্ক অনুযায়ী মাইক্রো প্ল্যানিং হচ্ছে, অর্থাৎ যেই যে সেন্টার দেওয়া হবে, কতজন দিবে, কবে কবে কে আসবে, সেসব পরিকল্পনা করা হচ্ছে। যে কোন কোন সিরিয়াল তাদের রেজিস্ট্রেশনগুলো, তালিকাগুলো করা হচ্ছে, এগুলো আবার ডিজিটালি রেজিস্টার করতে হবে। আমাদের যারা দীর্ঘদিন ধরে টিকা দেন, আমাদের স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে অন্যান্য যারা, তাদেরকে একটু রিফ্রেশার দিলে বা সামান্য কিছু ওরিয়েন্টেশন করলেই যথেষ্ট, তারা এটা সুচারুরূপে করতে পারবে। এদিকে টিকা পাবার ক্ষেত্রে অগ্রাধিকার কারা পাবেন তাদের তালিকা চূড়ান্ত হয়নি এখনো। তবে প্রথম মাসে 25 লাখ টিকা পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী, 80 বছরের বেশি বিভিন্ন রোগে আক্রান্তরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 31 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,718 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 1007 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,19,905 জন। এছাড়া 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 15,381 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 33,17,810 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 966 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 4,64,446 জন। অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান আমজাদ হোসেন ও তার পরিবারের নামে থাকা প্রায় 100 কোটি টাকার শেয়ার ফ্রিজ করা হয়েছে। এছাড়া তাদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক সহ 76টি সংস্থায় চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যানের ঋণ জালিয়াতি সহ শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত কর্মকর্তা নিয়োগের পর সম্প্রতি তার স্ত্রী এবং মেয়ের নামে যাবতীয় শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে জানা গেছে তিনি দেশের বাইরে অর্থ পাচারের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করার চেষ্টা করছেন। চিঠির একদিন পর আমজাদ পরিবারের প্রায় 100 কোটি টাকার শেয়ারের তথ্য জানায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এদিকে বৃহস্পতিবার এস.এম. আমজাদ হোসেন ও তার স্ত্রী এবং মেয়ের নামে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় দুদক। এছাড়া তথ্য চাওয়া হয়েছে 61টি ব্যাংকে তাদের নামে সকল লেনদেনের। সব মিলে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটির পাঠানো চিঠির পরিমাণ 76টি। দুদক সূত্র জানায়, দপ্তরগুলোর তথ্য পেলে আরও গতি পাবে অনুসন্ধান প্রক্রিয়া। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। আপনারা থানা পুলিশ নেবেন না মেট্রো কিছু টাকা চাঁদা দেব আমরা, পুলিশ যায় 400-500 টাকা। এই যে আমাদের ঘর এখানে মালনামালি 100 করে নেয়। পথে পথে চাঁদাবাজির কারণে মাঠের ফসল ভোক্তার কাছে পৌঁছায় কয়েক গুণ বেশি দামে। নাটোরে 1 কেজি মূলার দর নেমেছে 1 টাকায়, হতাশ কৃষক। রাজধানীতে হাজার হাজার গ্রাহকের ইন্টারনেট ও কেবল সংযোগ কেটে দিয়ে ঝুলন্ত তার অপসারণ করছে সিটি কর্পোরেশন। আর্থিক ক্ষতির মুখে পড়া সেবাদান প্রতিষ্ঠানগুলো বলছে, বিনা নোটিশেই অভিযান চালানো হয়েছে। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তার সরিয়ে না নেওয়া এই কার্যক্রমের অজুহাত সিটি কর্পোরেশনের। রাজধানীর সৌন্দর্য বর্ধন ও ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিতে আবারও ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকল্প ব্যবস্থা না করে বৃহস্পতিবার চালানো আকস্মিক এই অভিযানে একদিকে যেমন কাঁঠালবাগান এলাকায় ইন্টারনেট ও কেবল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, তেমনি সময় সংবাদ সহ বেশ কয়েকটি গণমাধ্যম সরাসরি সম্প্রচারে ব্যবহৃত ফাইবার অপটিক কেবল সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা বিকল্প অপশন না দিয়ে তারা রোডে কেবল কাটতে আছে। এটা তো সবার ভোগান্তি। লাখ লাখ টাকা ইনভেস্ট করেছি, আমার চোখ দিয়ে পানি বাইরে, চোখ দিয়ে পানি বেরোবো আর বলার কিছুই নাই। আমার লোকাল নেটওয়ার্ক দিয়ে কাজ করি। আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, যে কারণে আমরা অনেক লাইভ ব্রডকাস্ট করতে পারিনি। পাশাপাশি আমাদের কেবল অপারেটরের সাথে যে কানেক্টিভিটি, ফাইবার অপটিক কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি ডিসকানেক্ট ছিল, যে কারণে আমাদের আসলে এখানেও সার্ভিস পেতে আমাদেরকে ব্যাহত হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর ব্যবসায়ীদের ঝুলন্ত তার অপসারণের আশ্বাসে এই কার্যক্রম থেকে সরে আসে কর্তৃপক্ষ। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মাটির নিচে দিয়ে কেবল সংযোগ টানার কাজ চলমান রয়েছে জানিয়ে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, কোনো নোটিশ না দিয়েই এবারের কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। এতে তারা কোনো পদক্ষেপ নেয়ার আগেই ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার গ্রাহক। একটা উদ্যোগ নিয়ে আগাচ্ছি এবং কাজও হচ্ছে। আমাদেরকে একটু জানাইলে হয়তো আমরা সহযোগিতা করতে পারতাম, বাট ওনারা তো সবকিছু আর জানায় না। সবকিছু না জানে ওনারা ওনাদের মতো কাজ করে। আসলে ভোগান্তিটা গ্রাহকের হবে আর আমাদের লস হবে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বেঁধে দেয়া সময়ের মধ্যে তার অপসারণ না করায় এই অভিযান শুরু হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট, যা চলবে জানুয়ারি মাস জুড়ে। মাননীয় মেয়র মহোদয় যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সেভাবে তারা তাদের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না বলেই আবার এগুলো আমরা অবৈধ কেবল সংযোগগুলি আমরা অপসারণের উদ্যোগ নিয়েছি। সবাই জানে, মেয়র মহোদয়ও বলেছেন। আর বিকল্প ব্যবস্থা তারা আলোচনা করতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন। মাননীয় মেয়র মহোদয় যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই চলবে। আইএসপিএবি বলছে, হঠাৎ চালানো এই অভিযানে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় বর্তমানে 50,000 গ্রাহক সেবা বঞ্চিত হয়ে পড়েছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কৃষকের উৎপাদিত ফসল মাঠ থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত দাম বেড়ে যায় কয়েক গুণ। কেন? শুধু পরিবহনের খরচ কি এত দাম বাড়াতে পারে? সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পথে পথে চাঁদাবাজির ঘটনা। এমন দুর্নীতি আর লাগামহীন বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের পরামর্শ অর্থনীতিবিদদের। অনুসন্ধান শাতিলা শারমিনের, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান। কৃষকের ঘামে ফলে সোনার ফসল। ফসল তোলার সময় কৃষক পরিবারের সদস্যদের খাটতে হয় হাড় ভাঙা খাটুনি। সবাই মিলে একসাথে দোন লাগে, আবার উঠে দোন লাগে। আগের তুলনায় যে টাকা পয়সা বা ইনকাম করতো ওই তুলনায় কম। আড়তে দর কষাকষিতে বরাবরই হেরে যান কৃষক। কখনো তো দাম ওঠে না ভ্যান ভাড়ারও। 3 টাকা কেজি এরকম, 120 টাকা এরকম মন কয়। আমরা দিলে তো গৃহস্থ বাঁচতে আছে না। মোটামুটি 15-20 হাজারটা 25,000 টাকা খরচ হলো। পাইলাম হলো 40,000 টাকা, মানে কামলার দাম ওঠে না তো। পাইকারদের অজুহাত পরিবহন ব্যয় অনেক বেশি, পথে পথে দিতে হয় চাঁদা। নিয়ে বেচন না, যাত্রা নিয়ে বেচন লাগে 5 টাকা কেজি। আপনার গাড়ি ভাড়া আছে 3 টাকা 4 টাকা, গাড়ি ভাড়া আছে, আবার রোডের খরচ আছে।
বিভিন্ন খরচ দিয়ে আবার মাল নষ্ট হয়ে যায়, এইভাবে ঘাটতি পড়ার জন্য মালের দাম বাড়ে। তাই সময় সংবাদের অনুসন্ধান দল সঙ্গী হয় ট্রাকের। শ্যামবাজারের আড়তেই চলছে দর কষাকষি, না এ পণ্যের বেচা কেনার দরাদরি নয়, দায়িত্বরত পুলিশ টাকা চাইছে চালকের কাছে। আপনারা থানা পুলিশ নেবেন না মেট্রো নেবেন? আর 50 টাকা লান ভাই রে। এদিকে সিটি কর্পোরেশনের নামে গুলিস্তান যাত্রাবাড়ির ফ্লাইওভারের নিচে পণ্যবাহী ট্রাক প্রতি চলে চাঁদাবাজি, হাতে রয়েছে রশিদও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে কেউ বা ক্যামেরা দেখে দেয় ভোদর। রাজধানী জুড়ে যেন চাঁদাবাজির অভয়ারণ্য। অতিষ্ঠ গাড়ি চালকদের কণ্ঠে দীর্ঘদিনের ক্ষোভ আর অন্যায়ের প্রতিবাদ। এই যে আমাদের ঘর এখানে মাল নামালি 100 করে লাই, সিটি কর্পোরেশন কিসের টাকা? হায়ার রোডে কিসের টাকা চাঁদা দেবো আমরা? 600-700 টাকা চাঁদা যায়, পুলিশ যায় 400-500 টাকা, মোট মিলে 1000-1500 টাকা যায় আর কি। অর্থনীতিবিদরা বলছেন বাজার ব্যবস্থায় স্বচ্ছতা না আনলে নাজুক হয়ে থাকবে কৃষক সমাজ। তারা কিছু করছেন না, তারা কিছু করবেনও না, কারণ তারা একটা সুবিধাভোগী, এবং পুলিশ বাহিনীও জানে তারাও কিছু করবে না, কারণ তারাও আরেকটা প্যারালাল চ্যানেলে তারাও চাঁদা সংগ্রহ করছে। এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের যদি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এটাকে বিলোপ করা। কৃষকের হাতে বহু যত্নে এবং তার ঘামে ফলে এমন সোনা ফসল, কিন্তু সে ন্যায্য মূল্যটি কখনোই পায় না। কারণ রয়েছে সিন্ডিকেট, কারণ রয়েছে নানা দফায় দফায় চাঁদাবাজি থেকে শুরু করে নানান ধরনের ফরিয়া। এ কারণেই কৃষক কখনোই তার ঘরে ফসল তুলে খুশি হতে পারে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, মানিকগঞ্জ। চট্টগ্রামের চিড়িয়াখানায় খাঁচায় নয়, ঘরেই মানুষের মায়া মমতায় বেড়ে উঠছে হিংস্র বাঘের শাবক। মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া বাঘের বাচ্চাকে আদর যত্নে লালন পালন করা হচ্ছে। তার নাম রাখা হয়েছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বাঘের বাচ্চার গল্প জানাচ্ছেন কমল দে। নির্ধারিত সময়ে দুধ পায়নি, তাই ক্ষিপ্ত হয়ে চিৎকার করছে। মানুষের মমতায় বেড়ে ওঠা বাঘের শাবকটি চিৎকার শুনে পাশের ঘরে থাকা ভেটেরিনারি চিকিৎসক মমতায় কোলে তুলে নিলেন, আর দুধের বোতল মুখে দিতে একেবারে শান্ত হয়ে পড়ে। সুবোধ শিশুর মতো দুধ খেতেও শুরু করে। বদলে যায় তার চেহারাটাই। 4 ঘন্টা হয়ে গেলে সে 10-15 মিনিট আগের থেকে সে চিল্লাচিল্লি শুরু করে। তো আমাদেরকে আসলে রেডি করতে হয় না, সেই আসলে বুঝে দেয় যে তাড়াতাড়ি খাবার রেডি করার জন্য। গত 2 মাস ধরে চট্টগ্রাম চিড়িয়াখানার অফিস কক্ষে বেড়ে উঠছে বাঘের বাচ্চাটি। সবকিছু করতে হচ্ছে একেবারে নিয়ম মাফিক। বাঘকে বলা হয় হিংস্র প্রাণী, কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় সেই হিংস্র বাঘ বেড়ে উঠছে মানুষের মায়া মমতায়। দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা বাঘ দম্পতি রাজপরী সংসারে গত বছরের 14 নভেম্বর জন্ম নেয় 3টি শাবক। কিন্তু শাবক জন্ম নেওয়ার পর থেকে রহস্যময় আচরণ করতে থাকে মা পরী। নিজের বাচ্চাদের দুধ পান করানো বন্ধ করে দেয় এই বাঘিনী। একে একে মারা যায় 2টি শাবক। এরপর থেকে শুরু হয় 3য় শাবকটি বাঁচিয়ে তোলার সংগ্রাম। যখন ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে, খেলি ওর সাথে, তখন ভালো লাগে। আরও কয়েকদিন এভাবে দুধ খাওয়ানো হবে এই বাঘের বাচ্চাকে। এরপর অভ্যস্ত করা হবে মাংস খাওয়ানোতে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের নাম অনুসারে রাখা হয়েছে জো বাইডেন। যেহেতু জলবায়ু চুক্তির সাথে সরাসরি অ্যানিমেলের জীবন মরণ সম্পর্কিত, তার দিকে আমরা স্মরণ করে তার নামটা আমরা জো বাইডেন রাখছি। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে এই শাবক সহ 5টি বাঘ রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জানিয়ে দিচ্ছি জনপদে সময়ের শিরোনামগুলো। বাংলাদেশে দ্রুত আসবে করোনার টিকা, শুরুতেই পাবেন স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারা। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী উন্নয়নের পথে বাধা দূর করার অঙ্গীকার। এবং সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের 100 কোটি টাকার শেয়ার ফ্রিজ। তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক সহ 76টি সংস্থায় দুদকের চিঠি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।